প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বেশ কিছু উদ্যোগও গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগের যে ফলাফল কিংবা প্রভাব সাধারণ মানুষের যে জীবনযাত্রায় সেটিও দৃশ্যমান। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে যে পরিবর্তন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বা স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা কার্যক্রমের যে শুরু অথবা সেই শুরুর ক্ষেত্রে বা স্থিতিশীল বা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে যে ব্যবস্থা বা উদ্যোগগুলো লক্ষ্য করা যাচ্ছে, সেটি যেরকম মানুষের মনে নানা ধরনের স্বস্তি তৈরি করছে, পাশাপাশি দুই একটি ব্যতিক্রম ঘটনাও কিন্তু নানা ধরনের প্রশ্ন তৈরি করছে। এখনও আমরা দেখছি যে মবের নামে কতিপয় শিক্ষার্থী কোথাও কোথাও শিক্ষককে হেনস্থা বা অপমান করা বা পদত্যাগ করাতে বাধ্য করা, এই ধরনের পরিস্থিতিগুলো রয়েছে। পাশাপাশি সমাজে যে শৃঙ্খলার যে প্রশ্ন, সেই জায়গাতেও বেশ কিছু ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এই প্রশ্নটি খুব জোরে সোরে উঠছে যে রাষ্ট্র সংস্কার মানে সেটি সামগ্রিকভাবেই সেই সংস্কারটি হওয়া প্রয়োজন। শুধু অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে সংস্কার না করলে সংস্কারের যে ফলাফল বা বাস্তবতা কতটুকু পরিপূর্ণতা পাবে, সেই প্রশ্নটি যখন আছে, তখন আজকে আমরা এই বিষয়টি আলোচনা করতে চাই যে স্থিতিশীলতা সৃষ্টিতে করণীয় সামগ্রিকভাবে শিক্ষা থেকে শিক্ষা ক্ষেত্রে সমাজ সংস্কারের প্রশ্নে, আমাদের রাষ্ট্র এবং নির্বাচনের সংস্কারের প্রশ্নে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার প্রশ্নে সামগ্রিকভাবেই সেই স্থিতিশীলতা বা সংস্কারের আয়োজনটি করা প্রয়োজন। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তবে জানিয়ে রাখছি, সম্মানিত আলোচকরা কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে তারা উপস্থিত হবেন। তারা উপস্থিত হলেই আমরা তাদেরকে নিয়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন গোল টেবিল টক অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে শুরুতেই যেমনটি বলে রাখা যে স্থিতিশীলতা সৃষ্টিতে কী করণীয় শিক্ষা এবং সমাজের প্রশ্নে, সেই বিষয়ে আলোচনা। দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন, আলোচনা শুরু করার আগে পরিচয় করে দিই। দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। আমার ডান দিকে আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, এবং সর্বডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর এস.এম. আরিফ মাহমুদ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, আপনার কাছে আলোচনা শুনবো এবং তার আগে আপনাকে অভিনন্দন জানাই যে আপনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক হিসেবে আজকে যোগদান করেছেন। আপনাকে অভিনন্দন। পাশাপাশি এই প্রশ্নটি দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। যেহেতু আমরা সামগ্রিকভাবে একটি স্থিতিশীলতা প্রত্যাশা করছি, কী করণীয় সেই আলোচনাগুলো আজকে করতে চাই। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সকল অঙ্গনেই সেই সংস্কারের ছোঁয়া লাগুক, কিন্তু সমাজে যে স্থিতিশীলতার জায়গাটিও আমরা আলোচনা করব। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একেবারে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্ষেত্রে বলছি যে মবের নামে কোথাও কোথাও শিক্ষক হেনস্থা বা অপমানের বা পদত্যাগের যে চিত্রগুলো দেখছি, সেটি সরকার অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু এখনও দুই একটি ঘটনা আমাদের গণমাধ্যমে দেখতে হচ্ছে। এটি যাতে আর দেখতে না হয়, সেক্ষেত্রে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক হিসেবে কী পরামর্শ রাখবেন? পাশাপাশি এই বিষয়টি আপনি কিভাবে পর্যালোচনা করেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই যে 5ই অগাস্টে সরকার স্টেপ ডাউন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আইন শৃঙ্খলা প্রতি ক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খলায় রূপ নিয়েছিল। তো সেখান থেকে সরকার চেষ্টা করছেন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। বিশেষ করে আপনি যেটা বলছেন যে শিক্ষা ব্যবস্থাপনায় আমরা অনেক ত্রুটি দেখতে পেয়েছি। বিশেষ করে ত্রুটি বলতে আমি বোঝাচ্ছি যে একটা দীর্ঘদিনের যে একটা শাসন ছিল বা অপশাসন, যেটাই আমরা বলি না কেন, কিন্তু সেটা শিক্ষা ব্যবস্থা কিন্তু পুরোটাই একটা মোটামুটি প্রভাব পড়েছে। তো সেই জায়গাটায় কারণটা কি, সেখানে দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমি যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি যদি কলেজের কথা বলি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন কিন্তু উপাচার্য নেই। ইভেন কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত উপাচার্যও কিন্তু অনুপস্থিত। তো সেই পরিপ্রেক্ষিতে যেমন একটা বিশ্ববিদ্যালয় যখন পরিচালিত হয়, তখন কিন্তু সার্বিক দিক লক্ষ্য করে, তারপরে যেমন হলে ছাত্রীরা থাকে, সেখানে একটা ম্যানেজমেন্ট থাকে। তারপর ধরুন পুরো বিশ্ববিদ্যালয়কে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্যে যে প্রক্টরাল বডি, সেটা কাজ করে, এবং সর্বশেষ দেখভাল করার জন্য প্রশাসনিক কাজকর্ম সব কিছুতেই, ক্লাস থেকে শুরু করে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের
উপাচার্য থাকেন, প্রোপাচার্য থাকেন, শিক্ষা প্রশাসনে যারা দায়িত্বে থাকেন তারাই সেই দায়িত্বগুলো পালন করেন। কিন্তু সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এই যে যেটা কথা বললেন যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যারা এই আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমি জানাচ্ছি, এবং যারা এখনও মৃত্যুর সাথে প্রাণদান লড়ছেন এবং যাদের অনেকের এই হাত নেই পা নেই, পঙ্গুত্ব বরণ করছেন, তাদেরকেও আমরা সমবেদনা প্রকাশ করছি। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে 5 তারিখের পরে যে ধরনের কিছু মানে ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আসলে আমরা ওভাবে সাপোর্ট করতে চাই না। কারণ একজন শিক্ষক এবং একজন ছাত্র বা শিক্ষার্থী অভিভাবক হয়ে তার মানে আমরা হয়ে উঠতে পারিনি। সেখানে আমি বলবো যে শিক্ষকের কোনো ক্ষেত্রে সমস্যা আছে, সেখানে সমস্যা আছে হলো যে শিক্ষার্থী যারা অতিরিক্ত, যারা মানে আবেগের বশবর্তী হয়ে কোনো নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে। মব জাস্টিস বলতে যেটা বোঝাচ্ছে, এটা তো আসলে মব জাস্টিস না, এটা মব ইনজাস্টিস। কারণ একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে একজন শিক্ষার্থীকে সরিয়ে ফেলবে, অন্যজনকে দিবে, সেই ক্ষেত্রে তাদের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি ভিন্নভাবে সমাধান করার উপায় আছে, আইনগতভাবে আছে। সেখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। একটা কলেজের প্রিন্সিপালকে এই কতিপয় শিক্ষার্থী এসে মব জাস্টিস নামে তাকে সরিয়ে অন্যজনকে বসাবে, সে তো মব জাস্টিস না, সেটা তো ন্যায়পরায়ণতার প্রশ্ন না। কারণ কি, শিক্ষা কমিশন হয়েছে আমাদের যে কমিশনগুলো, সেগুলো যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে শিক্ষার্থীদেরকে মূল্যবোধ আদর্শে উজ্জীবিত করা, তাদেরকে সেই জায়গায় তুলে ধরা, সেই পেশাদারিত্ব সৃষ্টি করা, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই শিক্ষা কমিশনের সেই আছে, লক্ষ্য করে দেখতে পারবেন, সেখানে উল্লেখ আছে এগুলো। তাই যদি হয় তাহলে আমাদের তো কোনো ক্ষেত্রেই কাজ করছে না। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। কারণ আমরা দেখেছি 5 তারিখের পরে 7 দিন তো আমাদের কোনো সরকারি ছিল না। সেই জায়গাটা কিন্তু আমাদের যে ছাত্র আন্দোলনে যারা ছিল, শিক্ষার্থীরা সংস্কার নিয়ে যারা কাজ করেছে, তারা কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীরা, এই যে আমাদের ছাত্র শিক্ষক সবাই মিলে যে সারা দেশ সাধারণ জনগণ সুন্দরভাবে যে ম্যানেজমেন্ট করেছে, তো সেইখান থেকে কিন্তু এখন তো আরো সুন্দর অবস্থানে যাওয়ার, আরো বেশি ভালো জায়গায় যাওয়ার কথা, কিন্তু কেন সেটি হচ্ছে না? আমরা আশা করি কিছুদিনের মধ্যেই আরো সরকার সচেতন হবেন, মানে ঘাটতিগুলো পূর্ণ হয়ে যাবে, আইন শৃঙ্খলা বাহিনী আরো তৎপর হবেন এবং আমাদের যেখানে সমস্যা আছে সেই সমস্যা দূর হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। অধ্যাপক ডক্টর আরিফ মোহাম্মদ স্যার, আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের অধ্যাপক আসাদুজ্জামান স্যার বলছিলেন যে আসলে কেন এই অবস্থা তৈরি হচ্ছে, আমাদের করণীয় জায়গাটি কি হতে পারে। আপনি নৃবিজ্ঞান বিভাগে সম্মানিত শিক্ষক, সেই জায়গা থেকে আমাদের 5ই আগস্টের পরে যে বাস্তবতা ছিল, এখন তো আরও বেশি ভালো হওয়ার কথা, একেবারে এই ধরনের অভিযোগগুলো থাকবে না, সেটি আমরা প্রত্যাশা করছি। এক্ষেত্রে আমাদের জাতিগত কোনো যে বৈশিষ্ট্য অথবা জনগণের যে বৈশিষ্ট্য আমরা ধারণ করি, এই জায়গাগুলো কি আসলে কতটা প্রভাবক হিসাবে কাজ করছে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচনার শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শ্রদ্ধা নিবেদন করছে, এবং আসলে একটি দীর্ঘ সময় বাংলাদেশ রাষ্ট্র যে একটা অনিয়ম আমরা দেখেছি, দুর্নীতি, নানান প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়েছে, তো তার বিরুদ্ধে এই আন্দোলনটি ছিল। সেই আন্দোলনের পরবর্তী ফলাফল হলো 5ই আগস্টে সরকারের পতন ঘটে, এবং সেখান থেকে আমরা প্রত্যাশা করেছি যে তরুণ সমাজের নেতৃত্বে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারব। দেখুন, যে কোনো আন্দোলনের ফলে একটি শূন্যতা তৈরি হয়, এবং এই শূন্যতা তৈরি হলে সেখানে একটি সুন্দর নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যে নেতৃত্ব আমাদের দীর্ঘদিনের যে আসলে অনিয়মগুলো ছিল, যে গ্যাপগুলো তৈরি হয়েছে, সেগুলোকে পূরণ করতে সহযোগিতা করে। আমি একটি জায়গায় শুরুতে বলতে চাই যে যেমন আসলে আমাদের আবেগের একটি বিষয় রয়েছে। জাতিগতভাবে যদি চিন্তা করি, আমরা একটা আন্দোলন করেছি এবং আন্দোলনের ফলে আমরা একটি স্বৈরশাসন মুক্ত করেছি, এবং আমরা বলছি একটি বিজয় হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু স্বাধীনতাকে ধরে রাখা কিন্তু অনেক কঠিন। আমরা কিভাবে সেটাকে ধরে রাখবো, অর্জনের চেয়ে এটাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে একটা কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। আমরা বিভিন্ন আন্দোলনে আমরা যখন অংশগ্রহণ করেছি এবং আমরা বারবার বলেছি যে তরুণদের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে চাই, কিন্তু এর সাথে এটাও মনে রাখা দরকার যে আমাদের মধ্যে একটি অবিশ্বাস যেন তৈরি না হয়। যেমনটি আপনি বললেন যে শিক্ষাঙ্গনে শিক্ষকদের প্রতি যে অবিশ্বাসটি তৈরি হচ্ছে, হয়তো বা 2-1 শিক্ষকের কোনো কর্মকাণ্ডে এটি তৈরি হয়েছিল, এটা অতীতেও ছিল, হয়তো এইভাবে কখনো অ্যাড্রেস করা হয় না। অনেক সময় আমরা, যেমন আমি ছাত্র উপদেষ্টা হিসেবে বিভাগে কাজ করছি,
তো দেখা গিয়েছে যে এই ধরনের অনেক সময় বিভিন্ন জায়গায় অভিযোগগুলো আসে, সেটার জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট সেল রয়েছে বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই জায়গায় তারা অভিযোগ দিতে পারেন, বিভাগ পর্যায়ে অভিযোগ করবার ব্যবস্থা রয়েছে এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই নিজস্ব উদ্যোগ রয়েছে। কিন্তু এখন এসে দেখছি যে এটার মাত্রাটা একটু বেড়ে গেছে। আপনার মব জাস্টিসের কথা যেটি বলছি, আসলে এটা তো কোনোভাবে জাস্টিস হয় না। বিচার এবং তার বিচার করবার দায়িত্ব কিন্তু আমাদের হাতে নয়। আপনি প্রতিষ্ঠানগুলোর দিকে একটু লক্ষ্য করুন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, আমাদের প্রতিটি প্রতিষ্ঠান, যেমন আমরা যদি আইনি যে সংস্থাগুলো রয়েছে, আমরা হাইকোর্ট বলি, আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, দেখবেন প্রতিটি জায়গায় একটা ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে। কিন্তু জনগণ কেন পুলিশের উপরে আর বিশ্বাস রাখতে চাচ্ছে না? আমরা দেখেছি কোনো না কোনো এক সময় একজন সাধারণ রিক্সা চালকের কাছ থেকে চাঁদাবাজি করছে এবং এর ফলে তিনি ভুক্তভোগী হচ্ছেন। আমরা নিজেরাও যখন রাস্তায় যাচ্ছি, আমরা নানান ধরনের আচরণের মুখোমুখি হয়েছি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাগুলো প্রতিবাদ করেছে। এখন আমরা বারবার চেষ্টা করছি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার প্রতিষ্ঠানগুলোতে। এটি একটি ইন্টারিম সরকার, তাকে একটু সময় দিতে হবে। আপনি চাইলেই এখনই নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমাদেরকে আগে এই 17 বছরের জায়গাগুলো, এগুলোকে আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেগুলোকে কিন্তু আমরা প্রত্যাশা করছি যে ইন্টারিম সরকার আমাদেরকে একটি রোড ম্যাপ দিবেন, নিশ্চয়ই তারা দিবেন। এটি নিয়ে আলোচনা চলছে প্রতিটি সেক্টর থেকে, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষাঙ্গন সবকিছু মিলে। এটি হলো আমার প্রত্যাশা এবং আমাদের শিক্ষার্থীরা ফিরে এসেছেন ক্লাসরুমে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একসাথে মিলে আমরা কাজ করব। আমাদের প্রত্যাশা থাকবে যে এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আমরা দ্রুত সময়ে একদম সামগ্রিকভাবে কিভাবে এর উত্তরণ ঘটানো যায় সেই প্রচেষ্টাই থাকবে। অধ্যাপক ডক্টর আরিফ মাহমুদ স্যার, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার আসতে চাই, যেটি আরিফ মাহমুদ স্যার যেখানে শেষ করলেন যে সেটা সংস্কারের লক্ষ্যে 6টি কমিশনের সরকার গঠন করেছে এবং সরকারের পক্ষ থেকে যে বক্তব্য যে আরও কিছু প্রতিষ্ঠান অথবা ক্ষেত্রে সংস্কারের জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন। সংস্কারের পরিধি কত দূর পর্যন্ত করাবে সেটি নিয়ে রাজনৈতিক দল, সাধারণ মানুষের মধ্যে আলাপ আলোচনা আছে। একজন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন যে সংস্কারের পরিধিটা কত বড় হলে তার ফলাফল কিংবা প্রভাব সকল মানুষের জীবনযাত্রার উপরে পড়বে? না, এখানে তো অনেক বড় ধরনের সংস্কার, একটা দেশ তো অনেক বড় ব্যাপার এবং সেখানে আমি মনে করি যে এখন যে অবস্থায় দেশ চলছে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এটা এখন কিন্তু একটা স্থবিরতার মধ্যেই যাচ্ছে। কারণ আমি যদি আইন শৃঙ্খলা বলি, আইন আদালত বলি, শিক্ষা বলি, সব ক্ষেত্রে সরকার চাচ্ছেন তার গতিটাকে বৃদ্ধি করবার জন্য। তো তাই যদি হয় তাহলে আসলে জনবল দরকার আছে, পরিধি বাড়াতে হবে। আর আমি যেটা বলবো, জনবল বাড়ানোর সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্ষেত্রে এই যে এখনও পূরণ হয়নি, যেমন আমি যেটা বলছিলাম যে শিক্ষাক্ষেত্রে কিন্তু এখনও পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আমরা দিতে পারিনি। তারপর আমি যদি বলি আইন শৃঙ্খলা ক্ষেত্রে সেটা হয়নি। সেটি সময় লাগছে কেন? সময়টা নিয়ে আবার অনেকে প্রশ্ন রাখছেন। সময় লেগেছে এই কারণে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যোগ্য লোকও কিন্তু পাওয়া যাচ্ছে না এবং যাদেরকে পাওয়া যাচ্ছে তারা আবার যেতে চাচ্ছেন না। অনেক ধরনের বিষয় এখানে আছে। তারপরে আছে ধরুন যেমন এই আগের এই যে এত দিনের যে একটা প্রচেষ্টার মধ্যে যারা ছিলেন বিভিন্ন কর্মপরিধিতে, সেইখানে কিন্তু যদি সংস্কার না হয়ে থাকে সেই সংস্কারগুলো করা জরুরি। যেমন আপনি দেখেন যে পোশাক শিল্পে কিন্তু কিছুদিন যাবত অস্থিরতা চলছে। তার মানে কি? তার মানে ওইখানে কিছু লোকজন আছে যারা, সবাই তো আর পোশাক শিল্প ধ্বংস করতে আসেনি, কিন্তু এখানে কিছু লোক আছে যাদেরকে আপনি ধরলেই, যাদেরকে আপনি সরিয়ে দিলেই, ভালো লোক ওই কাছে দেন, ওখানে দেন, দেখবেন যে ওইটা আবার ভালোভাবে চলবে। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এই অস্থিরতাটা তৈরি হয়েছে। সেই অস্থিরতার ক্ষেত্রে যাদের অভিযোগ ছিল, দু একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক পরিচয় বিগত সরকারের লোক। আমি ওই কথাটাই বলতে যাচ্ছি যে তাদেরকে রেখে তো আপনি আসলে সংস্কার পারবেন না। সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার বলতে আমরা বোঝাচ্ছি যে যে যেখানে যোগ্যতা সম্পন্ন সেখানে যাবে এবং ভালো লোক ভালো স্থানে যাবে, ভালো কাজ করবে। এখন আপনি যদি সেই লোকজনকে দিয়ে বিভিন্ন জায়গায় পরিচালিত করতে চান, তাহলে এই যে দীর্ঘদিনের যে সংস্কারের প্রশ্ন আসছে, তাহলে তার সংস্কার আপনি পাবেন না। যেটা যদি হয় যে আপনার প্রশাসনে সেই আগের মানুষই আছে, আপনার সচিবালয়ে আগের মানুষ আছে, মন্ত্রণালয়ে আগের মানুষ আছে, শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে তো আপনার সংস্কার হলো না। সংস্কার হতে হবে এরকম যে
আপনার যোগ্য লোককে যোগ্য স্থানে দিতে হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আরিফ মোহাম্মদ স্যার, আসতে চাই যেটি আসাদুজ্জামান স্যার যেখানে শেষ করলেন যে আসলে যোগ্য লোককেই সংস্কারের প্রশ্নে সেই যথাযথ জায়গায় তাকে সেই কাজের সুযোগটি দিতে হবে। আবার তাকে শুধু কোথাও অ্যাপয়েন্টমেন্ট অথবা পদায়ন করলেই হবে না, সেই কর্ম পরিবেশও নিশ্চিত করা প্রয়োজন। এখন প্রশ্ন হলো যে ধরনের যোগ্য লোক আমাদের সংস্কারের প্রশ্নে প্রয়োজন, এই লোকবলের কি কোনো ঘাটতি দেখেন? ধন্যবাদ। আমি আমার সহকর্মী আসাদ ভাইয়ের কথা থেকে শুরু করছি। এভাবে শুধু যোগ্য না, দক্ষতার একটা ব্যাপার আছে, এখানে বিষয় আছে। আমার মনে হয় না যে এ ধরনের দক্ষ বা যোগ্য লোকের অভাব আছে। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে আমাদেরকে সরকারকে একটু সময় দিতে হবে, যে তারা অনুসন্ধান করছেন এবং প্রতিনিয়তই তারা খুঁজে দেখছেন যে কাকে কোথায় আসলে দেওয়া যায়, দায়িত্বগুলো পালন করতে পারেন। যেমন আপনারা দেখেছেন যে অধ্যাপক আসাদুজ্জামানকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটাতেও কিন্তু একটু সময় লেগেছে। বা কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আপনার নিয়োগ দিতে একটু সময় লাগছে, কারণ বারবার অনুসন্ধান করবার চেষ্টা করা হচ্ছে ছাত্র বান্ধব, একই সাথে ছাত্র বান্ধব হইতে হবে প্রশাসককে। এবং আপনি যদি জনগণের কথা চিন্তা করেন, স্থানীয় প্রশাসনের অনেক জায়গায় কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, যেমন উপজেলা পরিষদ, জেলা পরিষদের মেয়র, পৌরসভার এবং ইউনিয়ন পরিষদেও কিন্তু বেশ কিছু সংস্কার চলছে। প্রতিটি জায়গায় জনবান্ধব একজন ব্যক্তিকে কিন্তু নিয়োগ দিতে হবে। এই ব্যক্তিদেরকে অনুসন্ধান করবার জন্য আর কিছু সময়ের প্রয়োজন হবে। আমি প্রত্যাশা করি যে সরকার সেই জায়গাগুলো খুঁজে পাবেন। একই সাথে আমার মনে হয় যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আমাদের শিক্ষাঙ্গন, এবং আপনি অবশ্যই মনে আছে নিশ্চয়ই যে পার্বত্য চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে ইতিপূর্বে। তো প্রতিটি জায়গায় কিন্তু আমাদেরকে সহনশীলতার সাথেই কিন্তু এগিয়ে যেতে হবে। আমাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন তারা, আমি তো মনে করি যে সংখ্যায় কম, তাদের উপরে প্রচণ্ড চাপ। এটিকে যদি কোনোভাবে আরেকটু আকারটা বৃদ্ধি করা যায়, যাতে করে দায়িত্বগুলো আরও ছড়িয়ে দেওয়া যায়, এতে করে হবে কি যে কাজের পরিধিগুলো বেড়ে যাবে এবং কাজটা আরও স্বল্প সময় করা সম্ভব হবে। আমি নিশ্চিত যে সরকার এই ধরনের জায়গায় চিন্তা করছেন। এতে করে আমরা যে জায়গাটাতে মনে করছি যে এখন কেন সময় লাগছে, এই প্রশ্নগুলো আস্তে 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 চলে যাবে। সেই প্রশ্নগুলো থাকবে না। রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সংস্কার এবং কিংবা সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে, সেই জায়গাতেও পরিবর্তন কতটুকু দেখছেন? রাজনৈতিক দলগুলো শুরু থেকেই কিন্তু, যে রাজনৈতিক দলগুলো এখন বারবার নির্বাচনের কথা বলছেন, তারা কিন্তু বারবারই বলছেন যে একটি যৌক্তিক এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যে সমস্ত জায়গায় সমস্যা রয়েছে প্রতিটি জায়গাকে কিন্তু আপনার আগে সংস্কার করে ফেলতে হবে এবং কোনোভাবেই নির্বাচনের জন্য দেরি করা যাবে না। কারণ একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এবং অবশ্যই সেখানে আমি মনে করি যে রাজনৈতিক ব্যক্তিদেরকে সেখানে থাকতে হবে। আমরা প্রত্যাশা করি না যে এখানে অন্য কোনো পেশার, যেমন ব্যবসায়ী অথবা আমরা যেটা দেখেছি অতীতে একজন খেলোয়াড় যার এত বড় ইমেজ, সেই ইমেজটা কিন্তু আজকে প্রশ্নের মুখে পড়ে গেল। তো এই ধরনের ব্যক্তিকে না নিয়ে এসে বরং যার রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, যিনি জনগণের কাছের মানুষ, তাকে নিয়ে এসে আসলে রাজনৈতিক দলগুলো আমরা প্রত্যাশা করছি যে তারা দলের ভেতরে সে সমস্যাগুলো তারা করে ফেলবেন। তাহলে হবে কি পরবর্তী নির্বাচনে আমরা এমন একজন মানুষকে পাবো যিনি জনবান্ধব। সেটি আমরা প্রত্যাশা করি। অধ্যাপক ডক্টর আরিফ মোহাম্মদ, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান স্যার, যেটি এই রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রশ্নে বা সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চায়, আবার সেই যৌক্তিক সময় নিয়েও নানা ধরনের আলাপ আলোচনা আমরা শুনছি। এই যৌক্তিক সময় এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যে আলাপ আলোচনা চলছে, কি মনে করেন যে সংস্কারের প্রশ্নে সবাই সেই যৌক্তিক অবস্থানে বা কতটা থাকতে পারবে? না, একটু সময় তো দিতেই হবে, কারণ হলো 17 বছরের যে জঞ্জাল, সেটা দূর করবার জন্যে এই সরকারকে আসলে সময় দিতে হবে। এখন সময়টা কতদিন হবে সেটাই হলো প্রশ্ন। সেটা এই প্রশ্ন হলেও সমাধান কিন্তু কঠিন না। এটা যদি জনগণের কাছ থেকে মতামত নেওয়া হয়, যদি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নেওয়া হয়, তার মানে কি, তার মানে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো সম্ভব। এবং আমি তো মনে করি যে সরকার কিন্তু জনগণের ভাষা বুঝতে পারছেন, কারণ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা বেশি দিন থাকবে না, কিছুদিনের মধ্যেই হয়তো একটা রোড ম্যাপ দিবে কবে নির্বাচন হবে। কাজে আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এই যে ধোঁয়াশাটা অবশ্যই দূর হবে এবং একটা রোড ম্যাপ আমরা পাবো। আর যে প্রশ্নটা এসেছিল যে রাজনৈতিক দলগুলোর সংস্কার কতটা হয়েছে, সেটা রাজনৈতিক দলগুলোকে সংস্কার করে আসতে হবে। কারণটা হলো যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা 1971 সাল থেকে এ পর্যন্ত, সেই রাজনৈতিক দুর্বৃত্ত বলি, দুর্নীতি বলি, বিভিন্ন ধরনের অপপ্রচেষ্টার কারণেই কিন্তু এই 5ই আগস্টে আমাদের এত ছেলে মেয়ে আত্মহত্যা দিয়েছে, এই জুলাই বিপ্লব এত কিছু হয়েছে। কাজে সেখান থেকে আমাদের রাজনৈতিক দলকে শিখতে হবে এবং ভালো একটা দেশ গড়বার জন্য তাদের অবশ্যই
এগিয়ে আসতে হবে। মানে সেই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর যে ভিতরে যে অভ্যন্তরীণ যে সংস্কার বা তাদের যে পদক্ষেপ বা সিদ্ধান্তগুলো সেটি আপনাকে কতটা আশান্বিত করছে? আমি অবশ্যই আশাবাদী, কারণ হলো যে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে যে কোনো স্বৈরাচার এই সরকার এইখানে এই দেশে আর থাকতে পারবে না, জায়গাও হবে না। এবং আমাদের শিক্ষার্থীরা এরাই তো হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাই যদি হয়, তারা যতদিন আছে এই বাংলাদেশে, তারা এই ধরনের দুর্নীতি, এই ধরনের ঘুষ, এই ধরনের কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া, এখান থেকে কিন্তু তারা সরে আসবে এবং কোনো ক্রমেই এদেরকে প্রশ্রয় দেবে না। আমরা এটা আশা করি এবং আমরাও তাদের সাথে আছি ভালো কাজের সঙ্গে, এবং এই দুর্নীতি পরায়ণ কোনো সরকার, কোনো রাজনীতির দলকে আমরা চাই না। আর যাতে ক্ষমতা না আসে সেই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, অসংখ্য ধন্যবাদ। বিরতিতে যাব, তার আগে অধ্যাপক ডক্টর আরিফ মোহাম্মদ স্যার প্রশ্নটি আপনার কাছে রেখে যাই। সেটি হচ্ছে আমাদের সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে এখনও দেশে বিদেশে ষড়যন্ত্রের বিষয়টি সরকার থেকে শুরু করে সচেতন মহল সেটি বলছে, কিন্তু একটি জায়গাতে খুব গুরুত্বপূর্ণ যে আমরা যদি আমাদের রাষ্ট্রের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকি দলমত নির্বিশেষে, তখন দেশে কিংবা বাইরের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বা সেটি সফল হবে না। এই ঐক্যবদ্ধ থাকার যে প্রচেষ্টাতে আমাদের অবস্থানটি কিভাবে আপনি মূল্যায়ন করবেন? অধ্যাপক ডক্টর আরিফ মোহাম্মদ স্যার, যে প্রশ্ন যে আসলে এখনও সংস্কার বা নির্বাচনের প্রশ্নে দেশি বিদেশি ষড়যন্ত্র, নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ একটি আয়োজন। কতটা দেখছেন সেই ঐক্যের পরিসর? ধন্যবাদ, আপনি আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের উত্তরে যাবার আগে খুব সংক্ষেপে একটি বিষয় যদি উল্লেখ করতে চাই, সেটি হলো যে একটু আগে আলোচনা হচ্ছিল যে রাজনৈতিক দলের সংস্কার, এবং সেটার সাথে কিন্তু এটা জড়িয়ে আছে কেন ষড়যন্ত্রের কথাগুলো বলা হচ্ছে। রাজনৈতিক দলের সংস্কারের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে যেমন এক ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়, যেটা আমরা দেখেছি স্বৈরশাসনের একটা অন্যতম সূতিকাগার হয়ে ওঠে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জবাবদিহিতা থাকতে হবে দলের অভ্যন্তরে এবং জনগণের কাছে সুস্পষ্ট জবাবদিহিতা থাকতে হবে, এবং এই দলগুলোতে পর্যাপ্ত সংখ্যক তরুণ নেতৃত্ব আসতে হবে, এবং যারা আমাদের আগামী 20 বছর 40 বছর যারা নেতৃত্ব দিয়ে যাবেন যদি সুযোগ থাকে এরকম জায়গায়। তো সেইখানে এসে আমাদের সকল রাজনৈতিক দলগুলো, এবং আপনি জানেন হয়তো এখন আরও নতুন নতুন রাজনৈতিক দলগুলো সামনে আসবে, তো সকল রাজনৈতিক দলগুলো একটা আলোচনায় বসতে পারে সকল অংশীজনদেরকে সাথে নিয়ে যে আমরা কি ধরনের আসলে সরকার ব্যবস্থা আমরা প্রত্যাশা করছি। এবং সেটা করতে গেলে আমার মনে হয় ইন্টারিম সরকার একটি উদ্যোগ নিতে পারেন, সেটি হলো যে সকল রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করতে পারেন। সংস্কার প্রস্তাবনা হতে পারে, নির্বাচন কেমন ধরনের হতে পারে এবং কিভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, এ ধরনের প্রস্তাবনা অতি দ্রুত আহ্বান করতে পারেন, যেটি আমাদের একটি স্পিড আপ করবে এই জায়গাটাকে। পাশাপাশি যে এই যে দেশি বিদেশি ষড়যন্ত্র, তারা হয়তো আমরা যখন একটা সময় চলে যাচ্ছে, এই সময় সুযোগটা আসলে অনেকেই নিতে চায়, সেটিকে বন্ধ করবার জন্য আমাদের তরুণ সমাজ ঐক্যবদ্ধ আছে এবং সেটি সুযোগ আর দেওয়া যাবে না। আর আরেকটি বিষয় অবশ্যই প্রয়োজন, সেটি হলো একটি স্বাধীন নির্বাচন কমিশন আমাদের প্রয়োজন রয়েছে। কারা নির্বাচন কমিশনে থাকবেন, কিভাবে নির্বাচন কমিশন গঠিত হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হবে যে সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো আহ্বান করা, এবং প্রয়োজনে একটি বড় আকারে তারা বসতে পারেন আলোচনায়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, সেই অংশীজনের মধ্যে সুশীল সমাজ থাকবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন, রাজনীতিবিদ থাকবেন, সাধারণ মানুষ থাকবেন, এবং অবশ্যই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন এবং তরুণ যে সমাজ, তাদের নেতৃত্ব থাকতে হবে। শুধু ঢাকা কেন্দ্রিক নয়, কিন্তু এটি সারা বাংলাদেশ থেকে নিয়ে একটি বৃহত্তর আলোচনা করলে কিন্তু আমার ধারণা, বিশ্বাস করি যে আমরা এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অধ্যাপক আরিফ মোহাম্মদ স্যার, সেটি হচ্ছে যে আমরা এই যে নাগরিক সমাজ কেন্দ্রিক যে আলাপ আলোচনাগুলো সংস্কারের প্রশ্নে বলুন অথবা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে, আমাদের অধিকাংশ আলাপগুলো ঢাকা কেন্দ্রিক। এটি সারা দেশব্যাপী আমরা ছড়িয়ে দেওয়ার যে দাবিটি, সেটি তো আমরা করতে পারি। আমরা অবশ্যই, এটা এখন সময়ের দাবি, এটা আরও আগে করা উচিত ছিল। এবং আমার মনে হয় যে আমরা যে 8টি বিভাগীয় শহর রয়েছে, ন্যূনতম পক্ষে প্রতিটি বিভাগীয় শহরে একটি করে আলোচনার ব্যবস্থা করা যায়, যাতে আঞ্চলিক পর্যায়ে ওই বিভাগীয় শহরে যত দল আছে, যত জনগণ বা যারা নাগরিক সমাজ রয়েছেন, প্রত্যেকে এসে সেখানে বসলেন। চূড়ান্তভাবে এসে ঢাকায় একটি সম্মেলন আবার করা যায়, তাহলে কিন্তু দেখবেন যে আপনি স্থানীয় জায়গা থেকে, স্থানীয় পর্যায় থেকে আপনার ধারণা পাবেন। আমরা আমাদের নৃবিজ্ঞানের ভাষায় সবসময় বলি যে ম্যাক্রো এবং মাইক্রো লেভেলের কথা বলা হয়, তো রাজনীতিটা কিন্তু একইভাবে জড়িয়ে আছে। মাইক্রো লেভেলে আমাদেরকে যেতে হবে, সেখান থেকে আস্তে আস্তে ম্যাক্রো পর্যায়ে নিয়ে আসতে হবে। বৃহত্তর পর্যায়ে আসলে তখন দেখবেন একটি সমন্বিত রূপরেখা কিন্তু দাঁড়িয়ে যাবে। আমার বিশ্বাস যে এই প্রক্রিয়াতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাজটা অনেক সহজতর হয়ে যাবে। এবং এই প্রয়োজনে আমার আরেকটি প্রত্যাশা থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, তারা প্রয়োজনে বিজ্ঞ মানুষজনদেরকে তারা
আরও সাথে নিতে পারেন, যাদেরকে দিয়ে এই কাজগুলো তারা সম্পন্ন করতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আরিফ মোহাম্মদ স্যার। অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান স্যার, প্রশ্নটি এরকম যে এই প্রশ্নে আপনার মতামত শুনবো যে আমাদের আলাপ আলোচনাগুলো ঢাকা কেন্দ্রিক সেটি তো হবেই, কিন্তু একেবারে তৃণমূল থেকে সেটি শুরু হওয়া প্রয়োজন, এটি একটি প্রশ্ন। আর নির্বাচন কমিশন নিয়ে তো অতীতে অসংখ্য আলাপ আলোচনা তর্ক বিতর্ক সেটি তো সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের মধ্যে দিয়েই কিন্তু ফেসিবাদের যে যাত্রা সেটি আমরা লক্ষ্য করেছি। সুতরাং নির্বাচন কমিশনের কাছ থেকে একটা গ্রহণযোগ্য এবং যৌক্তিক আচরণ যদি আমরা প্রত্যাশা করি, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সংস্কারের ধরনটি কেমন হওয়া উচিত, বিশেষ করে মৌলিক প্রশ্নে কি মতামত আপনার? না, মূল কথা হচ্ছে যে আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের মতো কাজ করতে দিতে হবে স্বাধীনভাবে। প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, যদি সরকার আজ্ঞাবহ হয়, তাহলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। তো আমরা বিগত বছরগুলো দেখেছি আসলে যে সরকার ক্ষমতায় থাকে, ওই সরকার আজ্ঞাবহ হয়ে অধীনে কাজ করে। আর অধীনে কাজ করবে ঠিক আছে, কিন্তু তার একেবারে লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে কাজগুলো করা, সেইটা হচ্ছে প্রশ্নটা। মানে একেবারে ইয়েস নো ভেরি গুড এই টাইপের যাতে না হয়। একদম একদম তাই হয়েছে আমাদের। কাজেই আপনি যেটা বলছেন যে এই যে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন পরিচালনা করবে তো আসলে নির্বাচন কমিশন, তো সেখানে তো অন্য কোনো বিষয় থাকার কথা নয়। কিন্তু আমরা অতীতে দেখেছি কি যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একেবারেই সহকারী যারা থাকেন তার সহযোদ্ধা সবাই কিন্তু ওই নির্বাচনকে অন্য খাতে নেওয়ার জন্য তখন নানা ধরনের প্রশ্ন এখানে উত্থাপিত হয় এবং অনেক লোক যুক্ত হয়ে যায়। আমি যদি একটা সহজ কথা বলি যে গত নির্বাচনে সর্বশেষ যে নির্বাচনটা হয়েছে সেইখানে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনার, তো নামে মাত্র একটা ছিল পুতুলের মতো বসে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছিল কিন্তু এই যে জেলা প্রশাসক, তার সাথে যুক্ত হয়েছে পুলিশ, তার সাথে আর্মি বা এই ধরনের যারা নির্বাচনে স্টেক হোল্ডার থাকেন নির্বাচন পরিচালনায়, একদম যারা নির্বাচন তারা পরিচালনা করবেন, তারা একটা অধীনে কাজ করবেন নির্বাচন কমিশনারে, কিন্তু তারাই দেখা গেছে যে নির্বাচনটাকে অন্য খাতে নেওয়ার জন্য কোন দলের হয়ে কাজ করলে যা হয়, মানে কোন দলের হয়ে তারা কাজ করেছে, এইটাই করেছেন। এই অভিযোগটি তাদের বিরুদ্ধে। আরেকটা প্রশ্ন যেটা আপনি করেছেন যে এই যে আমরা তো সার্বিক সংস্কারের কথা বলছি, একটা দেশের এরকম পরিস্থিতিতে আসলে 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে যেটা হয়েছে, একটা স্বাধীন দেশের যে চিত্র সেটাই কিন্তু বাংলাদেশে হয়েছে। স্বাধীন হওয়ার পরে একটা ক্ষণভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুরতা থেকে একটা দেশকে সংস্কার আনয়নের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়েছে, কিন্তু সেইখানে তাদের বড় কিন্তু কাজ হচ্ছে এই নির্বাচন ব্যবস্থাপনাটা। আপনি যে জন্য এই প্রশ্নটা করেছেন যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, এটা আয়োজন করা কিন্তু তাদের প্রধান কাজ, আমাদের অন্যতম বিতর্কের জায়গা এইটা। কিন্তু মুশকিল হয়ে গেছে কি, যখনই এই সরকার দায়িত্ব নিলেন তখনই দেখা গেল যে তাকে হাত দিতে হয়েছে প্রথমেই আইন শৃঙ্খলা ঠিক করার ক্ষেত্রে, দেখতে হয়েছে তার শিক্ষা সংস্কার নিয়ে, তাকে দেখতে হচ্ছে আইন আদালত, তাকে দেখতে হচ্ছে গার্মেন্টস, তাকে দেখতে হচ্ছে বিদেশ থেকে টাকা আসবে না, ব্যাংকে টাকা আছে কি নেই, সব কিছু মিলে এই যে একটা পরিস্থিতি সেইখানে। তারপরেও আমি বলবো যে বর্তমান সরকারকে এইটা একটা চ্যালেঞ্জ হবে, কিন্তু প্রধান কাজ হবে নির্বাচনটা দ্রুত দিয়ে এবং একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনার মধ্য দিয়ে। একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, দেশের মানুষ যদি আস্থা পায়, ভোট দিতে পারে, তাহলে আমরা মনে করব যে এই সরকার সফল হয়েছে, তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকার। না হলে নানা ধরনের যে প্রশ্ন এখন আসছে, নেতিবাচক দিকগুলো কিন্তু এখনই কোনো কোনো জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এইটা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে, একটা বের হতে হবে। এবং আমি মনে করব যে এই নির্বাচন নিয়ে যাতে নির্বাচন কমিশনটা ঢেলে সাজানে বর্তমান সরকার এবং প্রধান নির্বাচন কমিশন তার আন্ডারে যারা কাজ করবে, তারা যাতে আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে এবং তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা যাতে থাকে। এক্ষেত্রে তো একটা আমাদের মানে দলমত নির্বিশেষে নাগরিক সমাজ সকলের পক্ষ থেকে একটা ঐক্যবদ্ধ ভাবে চলতে হবে এবং সেই প্রয়াসটি থাকতে হবে। সেই জায়গাতে অগ্রগতি কতটুকু দেখেন আমরা শেষ পর্যন্ত? সেইটা আমি আশাবাদী এই কারণে যে এই সরকার যে কাজগুলো করছে ইতিমধ্যে মানে জনস্বার্থ বিরোধী কোনো কাজ কিন্তু করেনি, এবং আমরা আশা করছি যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচন কমিশন সুন্দরভাবে সাজাবে এবং যারা অংশীদারিত্ব আছে, যারা অংশীজন যাদেরকে আমরা বলছি, তাদের সাথে নাগরিক সমাজের সাথে এই সংশ্লিষ্ট যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, যারা এই বিষয়ে মতামত দেন, যারা এই পত্রিকায় ভালো কাজ লেখালেখি করেন, যারা অর্থাৎ বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটিও করতে পারেন জাতীয়ভাবে,
যারা তা সরকারকে পরামর্শ দিবে, তাহলে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা সহজে পেয়ে যাব। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। অধ্যাপক ডক্টর আরিফ মোহাম্মদ স্যার, আসতে চাই যে আসলে কিছুদিন আগে যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হলো, সেই বন্যার পানির উৎস কি সেটা নিয়েও কিন্তু কেউ কেউ ভারতকে অভিযুক্ত করতে চান বা করেছেনও বটে, পাশাপাশি ভারতের পক্ষ থেকে সেটি বক্তব্য আছে। এখন যে কয়েকটি জেলায় যে বন্যা হচ্ছে সেটি এখানেও যারা পর্যালোচনার ভিত্তিতে দেখছেন তারা বলছেন যে উভয় বন্যার পানির ধরন প্রায় একই রকম। আপনি কি বলবেন? এটা তো আসলে একটা দীর্ঘদিনের রাজনীতি, আমরা এই পানির রাজনীতি বহু বছর থেকে দেখে আসছি। আমি নিজে আসলে উত্তরবঙ্গের মানুষ এবং এই বন্যার যে প্রভাব সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি কিভাবে পড়েছে। তো এই ন্যায্য পানির হিস্যা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, যে আমরা কিভাবে ন্যায্য পানি, কোন সময় পানির প্রয়োজন সেটি আমাদের দেখতে হবে। এবং ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানটি যে জায়গায়, এই ডেল্টা রিজিয়নটা যেভাবে পড়েছে, তাতে ভারতীয় উপমহাদেশের পানি বের হওয়ার পুরো রাস্তাটাই গিয়েছে আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে, নদীর ভেতর দিয়ে চলে যায়। এবং দেখা যায় যে এই কারণে যখনই পানি ওপরে উজানি বৃদ্ধি পায় তখন ছেড়ে দিলে সেটা আমাদের দেশের ভেতর দিয়ে চলে যায়। এখন প্রশ্ন হলো যে এখানে আমাদের করণীয় কি? আমাদের আসলে শুধু এখন নয়, দীর্ঘমেয়াদে আমাদের করণীয় কি? দীর্ঘমেয়াদে করণীয় ক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন সেটা হলো আমাদের যে চুক্তিগুলো রয়েছে, পানি বন্টন চুক্তি, এবং সেখানে আরও সুনির্দিষ্ট জোরালো দাবিগুলো তোলা দরকার। যে আমরা একে তো শুষ্ক মৌসুমে পানির যেমন সংকট দেখা দেয়, আবার বর্ষাকালে এসে অতিরিক্ত পানির কারণে এ ধরনের বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। তো সেই জায়গায় আমাদের এই যে বাঁধ নিয়ে যে রাজনৈতিক আলোচনা চলছে, যে কীভাবে আসলে পানিকে নিয়ন্ত্রণ করা দরকার, এটা দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে ভারতের সাথে আমাদেরকে কিন্তু বসতে হবে। আসলে এগুলোকে একেবারেই ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা দেখেছি সবসময়। এটি অত্যন্ত, আমি আশা করব যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তারা চেষ্টা করছেন, গুরুত্ব দিয়ে তারা চেষ্টা করছেন যে এটাকে কিভাবে সমাধান করা যায়। এবং একই সাথে আরও চমৎকার কিছু প্রস্তাবনা দিয়েছেন, যেমন আমরা দেখেছি যে 1 অক্টোবর থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। এটা যদি কার্যকর হয়, আমরা প্রত্যাশা করি, ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা মনে করি আমাদের এখানে কেউ শত্রু ভাবাপন্ন নই, আমাদেরকে সকল দেশকে নিয়েই আসলে চলতে হবে সহযোগিতা। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের নিশ্চয়ই দৃষ্টিভঙ্গি থাকা উচিত যে ন্যায্যতার প্রশ্নে সেই সম্পর্ক তৈরি। আমার মনে হয় যে এরকম, যেহেতু এখানে একটি বড় পরিবর্তন ঘটে গেছে এবং আগামীতে এ ধরনের সরকার আর তৈরি হবে না, যে সরকার স্বৈরাচারী বা এ ধরনের ফ্যাসিস্ট আচরণটা থাকবে না, সেখানে আমাদের প্রত্যাশা হচ্ছে ভারত এই সাধারণ মানুষ, জনগণ এবং এই সরকার যারা প্রতিনিধিত্ব করবেন তাদেরকে নিয়েই আসলে তারা চিন্তা ভাবনা করবেন কীভাবে সমাধানটি করা যায়। বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা ভারতকে চিন্তা করি, তবে তাদেরকেও তাদের যে আপনার পলিসি রয়েছে সেই জায়গায় পরিবর্তন আনতে হবে। এখানে আরেকটি প্রশ্ন অধ্যাপক আরিফ মোহাম্মদ স্যার, সেটি হচ্ছে যে ইলিশ যখন রাজনৈতিক মাছে পরিণত হয়, আমরা সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই সেই আলোচনাটি দেখেছেন, এই ইলিশ সেটি উপহার হোক অথবা সেটি বিক্রি হোক, যেভাবে আমরা চিন্তা করি, সেটি আমাদের সম্পর্ক নতুন করে বিনির্মাণের প্রশ্নে কোনো ভূমিকা কি রাখবে? এটা আসলে এভাবে বলা যায় যে ইলিশ মাছ বাংলাদেশ আমরা অত্যন্ত ভাগ্যবান যে এরকম একটি মাছ আমাদের বাংলাদেশে এই ভূমণ্ডলে আমাদের নদী থেকে আমরা পাই। এখন ইলিশকে নিয়ে এক ধরনের রাজনীতি আসলে দেখা যায় কিভাবে। আপনি দেখবেন গত কিছুদিনের কিছু খবর এসেছে যে ইলিশ পাচার হয়ে যাচ্ছে, বেশ কয়েকটা জায়গায় কিন্তু ধরা হয়েছে। তো আমরা মনে করি যে এই ইলিশকে নিয়েও আসলে রাজনীতি না করে বরং এটিকে, আমাদের দেশে এটার কিন্তু মূল্য অনেক বেশি, এটাকে কিভাবে সহজলভ্য করা যায়, সাধারণ মানুষের ক্রয় সীমার ভেতরে আনা যায়, সেই দিকে একটু যদি নজর দেওয়া যায়। আর হতে পারে ভারত কেন, যে কোনো দেশে ইলিশ রপ্তানি হতে পারে, রপ্তানি একটা পণ্য হিসেবে এটিকে বিবেচনা করা যেতে পারে। এটি তো ভাবা উচিত যে আরিফ মোহাম্মদ স্যার, সেটি হচ্ছে যে আমার দেশের চাহিদা, আমি ওই কথাটিতে আসছিলাম, আমাদের দেখবার প্রয়োজন আগে আমাদের চাহিদা কতটুকু। আমার চাহিদা পূরণ করবার পর যদি রপ্তানির যোগ্য থাকে সেই ক্ষেত্রে আমরা রপ্তানি যাব। সো আমরা মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয় বা প্রশাসন এটা নিয়ে চিন্তা করবেন, আগে আমার দেশের চাহিদা পূরণ হবে, তারপরে আমরা চিন্তা করব যে সেটা রপ্তানির প্রশ্ন বা বিক্রির প্রশ্ন হলো সেটা পরবর্তী। আর যখনই দেখবেন যে আমার চাহিদা পূরণ করতে যাচ্ছি, দেখবেন এটা ক্রয় সীমার ভেতরে কিন্তু। তবে এখানে আমি একটু বলি, অফ দ্য রেকর্ড, সেটা হলো যে কোনো একটা দেশের সাথে কোনো একটা পণ্যের মাধ্যমে যদি আমাদের সম্পর্কে উন্নতি হয় তাহলে তো খারাপ কিছু দেখি না। এখন প্রশ্নটা হলো এই জায়গায় যে আমাদের যারা ক্রয় করতে পারছে না, এখানে দাম অনেক বেশি, কিন্তু আমরা যখন রপ্তানি করছি তখন স্বল্প মূল্যে তাদেরকে দিচ্ছি, 1200 টাকায় বিক্রি করছে, তাদেরকে দিচ্ছি। এই প্রশ্নটা কিন্তু এসছে, মানে অন্য কোনো দেশকে আমরা ইলিশ দেব না বা রপ্তানি করবো না, সেই প্রশ্নের চাইতে বড় প্রশ্ন এসছে এটা যে আমরা যখন
আমরা যখন একটা ইলিশ কেজি দরে কিনতে যাই 1500 টাকায়, অথচ আমি বাইরে আমাদের দেশের মানে বিক্রি করছে হচ্ছে 1800 টাকা। এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসে। আমি একটু সাথে যোগ বলি, ইলিশ কিন্তু শুধু ভারতে রপ্তানি হয় না, এটা ইউরোপে যায়, বিভিন্ন জায়গায় যায়। শুধু ভারতের সমস্যাটা হয়ে গেল যে এই আসলে মূল্য, মানে আমরা কি মূল্য নির্ধারণ করছি যখন আমরা রপ্তানি করছি। আপনি জানেন আমাদের রাজশাহী অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম হয় এবং আমও কিন্তু রপ্তানি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এগুলো যে কোনো পণ্য আমাদের সম্পর্ক উন্নয়ন করতে পারে, কিন্তু আমার ওই জায়গাটাতেই প্রশ্ন আমাদের যে এটা নিশ্চয়ই আমরা পরিবর্তন করতে সক্ষম হব, এর মূল্যটা আমাদের দেশের মানুষের ক্রয় সীমার মধ্যে রাখা। জি, মানে এই জায়গাতে আসাদুজ্জামান স্যার একটু মূল্যের প্রসঙ্গে আসি। রপ্তানিতে যখন মূল্য 1200 টাকা, স্থানীয় বাজারে মূল্য সেই 1 কেজি ওজনের উপরের ইলিশে 1800 থেকে 2000 টাকা, তাহলে এই দায়টা আসলে কার? না, দায়টা তো ম্যানেজমেন্টের, কারণ এটা আমাদের সরকারকে অবশ্যই দেখতে হবে যে পণ্যটা আমরা কখন রপ্তানি করি। রপ্তানি করি যখন আমার চাহিদা মানে পূরণ করার পরে যখন উদ্বৃত্ত থাকে, তখন আমাদের মূল কাজ হচ্ছে রপ্তানি করা। কারণ রপ্তানি এবং আমদানি দুটার মধ্যে যতটা সমন্বয় করা যায় ততটাই ওই দেশের জন্য লাভ। তো সেই প্রশ্নেই তো রপ্তানি হয়। তো কিন্তু বারবার যে প্রশ্নটা এসছে, আরিফ মাহমুদ বললেন, আমিও বলছি যে সরকারকে এই জায়গাটা নিশ্চিত করতে হবে, আমাদের দেশে যারা ইলিশ কিনবেন বা অন্য পণ্য যখন কিনবেন, তখন কোনো কমেই যেন যখন আমি বাইরে পাঠাবো তখন কম দামে না হয়। আমাদের দেশে যারা তাদের বেশি দামে কিনবে বা ডাবল দামে কিনবে, কিন্তু আমি বাইরে পাঠাবো কম দামে, এইটা পলিসি হওয়ার কথা না। স্বাভাবিকভাবে, কারণ আমি এই দেশের মানুষ, আমি এই দেশে তো ভালো জিনিসটা ভালো কম দামে কিনবো, অন্তত ন্যায্য দামে কিনবো, কম দামে ন্যায্য দামে কিনবো। কিন্তু আমি যখন মানে ন্যায্য দামে কিনতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইটা হয়তো সুলভ মূল্যে অন্য জায়গায় অন্য দেশে যাচ্ছে, তখন আসলে জনমনে নানা ধরনের প্রতিক্রিয়া, প্রশ্ন, কষ্ট তৈরি হওয়াটাই স্বাভাবিক। আমি আসাদের সাথে একটু যুক্ত করবো যে এটার সাথে রেমিটেন্সের একটা বিষয় যুক্ত আছে। সো আমরা যদি মূল্যটাকে আরেকটু বৃদ্ধি করতে পারি বা এটা একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানে নিয়ে যেতে পারি, এটা কিন্তু একই সাথে আমার রেমিটেন্স বৃদ্ধি করছে। সো যে কোনো রপ্তানি পণ্যের ক্ষেত্রে আমাদেরকে এগুলো আসলে বিবেচনা করা দরকার। এখানে আসলে অনেক আলোচনার প্রয়োজন রয়েছে, দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে এগুলো করা আমার মনে হয় খুব সহজ। অর্থাৎ এমন আলোচনা হওয়া প্রয়োজন যে নাগরিকের যে অধিকারের প্রশ্ন, বিশেষ করে জাতীয় মাছ গ্রহণ করার প্রশ্নে, সেটিও অধিকারকেও সমুন্নত রাখতে হবে, রেমিটেন্সের জায়গাটিতেও কিভাবে আরো বাড়ানো যায় নিশ্চিত করা যায় সেদিকে আমাদের। আরিফ মাহমুদ স্যার, আপনার কাছে অন্য প্রসঙ্গে আলোচনা আমি ফিরছি, তার আগে অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান স্যার, সেটা হলো শিক্ষা সংস্কার নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই 6টি সংস্কারের যে কমিশন গঠন করা হলো, সেই জায়গা থেকে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পর্যায় থেকে বা শিক্ষা অঙ্গনের সাথে যারা জড়িত, আপনারা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, যে শিক্ষা সংস্কার একটি কমিটি অনেকেই প্রত্যাশা করছেন, সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের লেখা হচ্ছে বা এই দাবিটি তোলা হচ্ছে, এই আয়োজনটি সরকার কিভাবে নিতে পারে, আপনি কি পরামর্শ রাখবেন? না, একটা জিনিস মনে রাখতে হবে যে শিক্ষা কমিশন কিন্তু হয়েছে অনেকবার স্বাধীনতার পরে। আমরা যদি প্রথম শিক্ষা কমিশন দেখি, ক্ষুদ্র দেহিকতা যে শিক্ষা কমিশন, সেটা আমরা দেখেছি, সেটা কিন্তু আজও অবধি বাস্তবায়িত হয় না, আলোর মুখ দেখেনি। মানে কি, আমরা বারবার যত শিক্ষা কমিশনের কথা বলি, ওই প্রথমে কিন্তু ক্ষুদ্র ইহুদার যে শিক্ষা কমিশন, সেটার কথাই কিন্তু আমরা ফিরে আসছি। কারণ কি, ওই জায়গাটায় এমন বিষয় আছে যেটা আসলে বাস্তবায়ন হলে, আলোর মুখ দেখলে আমাদের দেশের জন্য লাভ, আমাদের শিক্ষা সংস্কারের লাভ। তো কাজেই এই শিক্ষা কমিশন শুধু তো করলে হবে না, শিক্ষা কমিশন বাস্তবায়নও করতে হবে। এবং আরেকটা জিনিস, শিক্ষা কমিশনের তো আসলে আমরাই করি, সেই শিক্ষা কমিশন যখন করব তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের সুপারিশগুলো যাতে বাস্তবসম্মত হয়, সামর্থ্য, আমাদের মূল্যবোধ, আদর্শ এবং একটা মানবিক সমাজ গঠনে কতটা ভূমিকা রাখবে। কারণ আমাদের কিন্তু গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একবারে প্রাথমিক পর্যায় পর্যন্ত শিক্ষা নিয়ে কিন্তু নানা ধরনের দোলাচল, এই অবস্থায় কিন্তু শিক্ষা চলতে পারে না। কারণ এমন একটা পরিস্থিতি আমরা গেছি, শিক্ষাটা ধ্বংসর পথে চলে গেছে। তো ওইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং শিক্ষার তো মূল উদ্দেশ্য হচ্ছে যে আচরণ পরিবর্তন করা, জীবনকে বদলে দেওয়া। তো এখন বদলে দেওয়ার জন্য তো শিক্ষা বান্ধব হতে হবে, শিক্ষার্থী বান্ধব হতে হবে, দেশের বান্ধব হতে হবে। আমি যদি কোনো একটা দেশে গিয়ে একটা শিক্ষানীতি দেখি যে না ভালো চলছে এই দেশে, ওইটা আমি এনে, আমি যেহেতু শিক্ষার মন্ত্রী বা শিক্ষা নিয়ে কাজ করি, আমি এখানে চাপিয়ে দিলাম আমাদের দেশে, তাহলে সেটা কিন্তু এর কোনো ক্রমেই বাস্তবায়ন হবে না। কারণ শিক্ষা
সাথে আমার অনেক বিষয় সংশ্লিষ্ট আছে। জড়িত। আমরা একেবারে শেষের দিকে স্যার শেষ লাইনটি শুনবো, শেষ লাইন হিসেবে কি আমি যুক্ত একটু এর করবেন? সাথে জি, আপনার কাছে আমি ফিরছি, শেষ লাইনটি এই শুনুন। বিষয়ে আমি একটু জি, যুক্ত করব। শেষ লাইন কি বলবেন? দেশে সংস্কার চলছে এবং এই যে সরকার, বর্তমান সরকার যে ক্ষমতা নিয়েছেন একেবারেই কম সময়ের সরকার, কিন্তু আমি জনসাধারণকে বলবো একটা দেশ একটা জাতিকে সঠিক নির্দেশনার জন্য আপনাদের যতটা এগিয়ে আসা দরকার এগিয়ে আসবেন। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হোক, আইন আদালতে হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, অথবা রেমিটেন্সের ক্ষেত্রে হোক, পোশাক শিল্পে হোক, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্র থেকে যার যার দায়িত্ব সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করি, এই সরকারকে সহযোগিতা করি, এই সরকারকে আমরা একটু সময় দেই, দেশের উন্নয়নে আমরা কাজ করি সবাই একসাথে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আরিফ মাহমুদ স্যার। জি, আমি শিক্ষা সংস্কারের প্রসঙ্গে একটু সংক্ষেপে বলতে চাই। সেটা হলো যে আসলে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য জাতি হিসেবে যে সবচেয়ে বেশি যে জায়গাটাকে অবহেলা করা হয়েছে সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমার খুব মনে পড়ে যে এটা হলো 2021 বা 22 সালের দিকে আর কি, যে নতুন যে শিক্ষা কারিকুলাম চালু করা হয় বিশেষ করে আপনার স্কুল পর্যায়ে। তো সেখানে আমরা দেখেছি যে ক্লাস 6 থেকে একটি নতুন কারিকুলাম চালু করা হলো, বলা হলো যে ফিনল্যান্ডের একটি কারিকুলামকে নিয়ে এসে বাস্তবায়ন করা হয়েছে। তো এটার সাথে ওতপ্রোতভাবে কাজ করবার আমার একটা সুযোগ হয়েছে এবং তখন যারা এনএসিবিতে ছিলেন তাদের সাথে আমি আলোচনা করেছিলাম, সুযোগ হয়েছিল। এটা একেবারে 3 বছর আগের ঘটনা। তো ওই পুরো কারিকুলামটাকে মূল্যায়ন করে দেখা গেল যে আসলে শিক্ষকদের যে ট্রেনিং দরকার সেই পর্যাপ্ত সময় তাদেরকে দেওয়া হয় নাই। আমরা হঠাৎ করেই মাঝ পর্যায়ে ক্লাস 6 থেকে চালু করে দিলাম। আমি একটা কেস হিসেবে এটাকে বলছি, অথচ এটা শুরু করবার দরকার ছিল একেবারে প্রাইমারি লেভেল থেকে, অর্থাৎ একেবারে শিক্ষার যেখানে শুরু। আপনি ভেবে দেখেন আমরা কি আসলে গাছের মাঝে পানি দিব না আমরা চারা গাছের গোড়ায় পানি দিব? তাহলে গাছটা কখন বড় হবে এবং যথাযথভাবে বেড়ে উঠবে? এটা একটা ভুল ছিল এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই এখানে হাজার কোটি টাকার হয়তো বা লুটপাটও হয়েছে, যে কারণে এরকম একটি অবাস্তব একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই যে প্রজেক্ট নির্ভর শিক্ষাকে নিয়ে যে আন্দোলন মানে যে আলোচনাগুলো হয়েছে এবং বাস্তবায়ন করবার চেষ্টা করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমার সুনির্দিষ্ট কিছু এখানে প্রস্তাবনা আছে, যেমন একদম শেষ করে পিনপয়েন্ট বলবো। যেমন শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমাদের এখন নতুনভাবে চিন্তা করতে হয়, দেশের সমাজ সংস্কৃতি জাতিগোষ্ঠীর মূল্যবোধকে নিয়ে সবার আগে নিয়ে আসতে হবে। দ্বিতীয় হলো যে আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং এই কারিগরি শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত থাকবে আমরা যে বিদেশে যে আমরা বলবো যে আমরা যে আপনার হিউম্যান রিসোর্স যারা বিদেশে যাচ্ছে তাদের একটা যুক্ততা থাকবে এবং এটাকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা কোন কোন কারিগরি শিক্ষার ক্ষেত্রে, এবং এটার সাথে যুক্ত থাকবে কর্মমুখী বাস্তবমুখী শিক্ষা কারিকুলাম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের এটা করবার প্রয়োজন রয়েছে। গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের কাল্পনিক কোনো কিছু সম্ভব নয়। এবং শেষ যে কথাটা সেটা হলো যে আমাদের যে পাঠ পরিকল্পনা একেবারে ক্লাস 1 থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো পাঠ পরিকল্পনাটাই হবে আসলে মূলত একেবারে 1 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বা মেডিকেল কলেজ বলেন, বুয়েট বলেন, সামগ্রিকভাবে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে আসতে হবে। যেটি আসাদ ভাই বলেছেন, পাঠক্রমে আমরা বলছি, যেটা আসাদ ভাই বলেছেন যে এর জন্য একটা সুন্দর একটি শিক্ষা সংস্কার কমিটি আসলে আমাদের প্রয়োজন। একেবারে শেষ লাইন কি বলবেন স্যার? আমি শেষ লাইন বলবো যে আমার প্রস্তাবনা থাকবে বা এর সাথে আমি বলতে চাই, আমি বিশ্বাস করি যে আন্দোলনের ভেতর দিয়ে আজকে আমরা এরকম একটি দেশ আমাদের হাতে পেয়েছি, এটি যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আমরা আশা করব যে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করবার চেষ্টা করছেন তারা যেন সেখান থেকে আসলে বেরিয়ে আসেন, কারণ আমরা সবাই একটি সংস্কার চাই। আমরা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে কিন্তু আমরা একটি সুন্দর দেশ করবার পরিকল্পনা করছি, সেই বিনির্মাণের পথে আমরা সবার অংশগ্রহণ এখানে চাই। আচ্ছা স্যার, আর কিছু যোগ করবেন কিনা খুব ছোট করে? এটাই যে দেশ এগিয়ে যাবে, অর্থনৈতিক পুনরুদ্ধার হবে, শিক্ষাক্ষেত্রে শিক্ষা পরিবেশ হবে তৈরি হবে, রাজনীতি গণতান্ত্রিক মূল্যবোধ সর্বক্ষেত্রে আমাদের সেই আগের অবস্থা ফিরে আসবে, ভালো কিছু আমরা চাই। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ডক্টর আরিফ মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।